সুপ্রিয় দর্শক, কয়েদিমু টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন সংবাদপত্রের পাতা থেকে, এই আয়োজনে আমাদের আজকের অতিথি সুশীল সমাজের দুজন প্রতিনিধি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমার ডানে আছেন সুশীল সমাজের অন্যতম প্রতিনিধি কোব্বাত খান এবং বামে বসে আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা পাহাড়িয়ার কবির। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দুজনকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আজকের আমরা সংবাদপত্রগুলো আমরা একটু চোখ বুলিয়ে নেব। আমরা দেখব কোন সংবাদপত্রে আমাদের কি কি বিষয়গুলো আছে। দৈনিক মানব জমিনের আজকের হেডলাইন করেছে ক্ষোভে উত্তাপ শাহবাগ স্কয়ার। তারপরে আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আছে উঠে দাঁড়াও বাংলাদেশ। তারপরে সমকালে আছে জেগে থাকো বন্ধুরা। তা আমরা আরেকটি সংবাদপত্র এখানে দেখতে পাচ্ছি যে আজকে এখানে তারা হেডলাইন করেছে যে শাহবাগে তরুণ তরুণীদের উত্তেজনা ভাসছে দেশ। তা আমরা আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের কোব্বাত খানের কাছে। আপনি এই শাহবাগের আন্দোলন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমি আর কিভাবে দেখবো, এটা পত্রিকা আমাদের সারা দেশবাসী দেখতেছে। এই যে দেখেন কি লিখছে, শাহবাগে তরুণ তরুণীদের দেশপ্রেম উত্তেজনা। ঠিক আছে, এই যে উত্তেজনা, এই উত্তেজনা কোথেকে আসে? দেখেন আজকে শুরু থেকে আজ পর্যন্ত অনেকদিন হয়ে গেল, এখানে তরুণ তরুণীরা আছে, রাত দিন 24 ঘন্টা এখানে ওরা মানে আন্দোলন করছে। এই উত্তেজনা কোথেকে আসে? আর এই উত্তেজনা যে উঠতেছে, উত্তেজনা যে শুধু নামতেছে না, উঠতেছে, এটা যায় কই? এই উত্তেজনা যাচ্ছে কোথায়? দেখেন এই জায়গায় আমার একটু কথা আছে, সেটা হচ্ছে এই যে উত্তেজনার বিষয়ে উনি যে কথাটা বললেন। জি দেখেন, যারা মুক্তিযুদ্ধ করে নাই এরা তো মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে কিছু বুঝবে না। যার কারণে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হয় তাহলে তখনই কেবল এই আপনার উত্তেজনা সম্পর্কে বোঝা যাবে। এই যে শাহবাগের যে উত্তেজনাটা, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই উত্তেজনা কিসের উত্তেজনা? এই উত্তেজনা হচ্ছে তারুণ্যের উত্তেজনা। এখন তরুণ তরুণীরা উত্তেজিত হয়ে গেছে। কিসে উত্তেজিত হয়েছে? বিভিন্ন ভাবে উত্তেজিত। তো রাজ্য তো গভীর হয়, উত্তেজনা কত বাইরে যায়। উত্তেজিত হইয়া রাজ্য তো গভীর হয়, গাজার ধোয়ার সেই উত্তেজনা বাইরে যায়। দেখেন, আমাকে কথা বলতে দেন। আমরা যখন তরুণ ছিলাম, যখন মুক্তিযুদ্ধ করছি, তখন আমরাও কিন্তু উত্তেজিত ছিলাম। তখনকার উত্তেজনাটা এইভাবে আমাদের মিডিয়ার ভাই বোনেরা যে রকম কষ্ট করে পরিশ্রম করে ওই উপরে পাইপ লাগাইয়া যেভাবে দেখাচ্ছে, তখন কিন্তু সেইভাবে আমরা সুযোগ পাইনি। কিন্তু আজকে তরুণরা উত্তেজিত হয়েছে, সবকিছু কিন্তু সুন্দরভাবে তারা দেখাতে পারতেছে। কিভাবে দেখাতে পারতেছে? এই উত্তেজনাকে ধরে রাখতে হবে, এই উত্তেজনাকে লালন করতে হবে। এই উত্তেজনার মাধ্যমে এই যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। এই উত্তেজনার মাধ্যমে এই আপনার ওই বিভিন্ন প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে হবে। এই উত্তেজনার মাধ্যমেই ওই আপনার ওই ট্রাইব্যুনালকে বাতিল করতে হবে। বাতিল না মানে আপনার সংশোধন করতে হবে আর কি। কিন্তু এই উত্তেজিত যে জনতা, যে জনতা আজকে উত্তেজিত, আজকে যে শাহবাগ চত্বরে, কিন্তু তাদের এই উত্তেজনায় কিন্তু আমরা দেখি। আরে উত্তেজনা আপনি দেখছেন কি? উত্তেজনা আপনি কি দেখছেন? এই যে আমার একজন খুব কাছের লোক, ওর বাসা হচ্ছে আপনার এই যে কাকরাইল, ও গিয়েছিল আপনার ধানমন্ডি। ও রাত তখন 1:30 বাজে তখন সে আসবে। শাহবাগ তো উত্তেজিত, তরুণ তরুণীরা উত্তেজিত হয়ে রয়েছে। কোন দিক দিয়ে আসবে? সে ঘুরে ওই যে আপনার যে রাজু ভাস্কর হয়ে সে ওই যে রেস কোর্স দিয়ে আসতেছিল। রাত তখন 2টা বাজে, তখন সে দেখলো যে 2টা যুবক 4টা যুবতী। দেখছেন উত্তেজনা কোথায় গেছে? শাহবাগ মোড় থেকে উত্তেজনা আপনার রেস্কিউ চলে গেছে। উনি যে বলে উত্তেজনা, আপনি জানেন ওইখানে প্রত্যেকদিন আপনার যে যুবক যুবতীরা কিভাবে ইয়াবা খেয়ে তারপর গাঁজা খেয়ে। দেখেন, এই উত্তেজনা কিন্তু ধরে রাখা দরকার। কিভাবে ধরে রাখা দরকার? এই যে আজকের কিন্তু এখানে যারা উত্তেজিত জনগণ, তার কিন্তু ম্যাক্সিমাম তরুণ তরুণী। দেখুন, এই উত্তেজনা ধরে রাখতে হবে এই কারণে যেন যুদ্ধাপরাধী না থাকে। ঠিক আছে, এই যে তরুণ প্রজন্ম আজকে উত্তেজিত হয়েছে, এই উত্তেজনা ধরে রাখার জন্য ইয়াবা কেন, নানান ধরনের ট্যাবলেট ক্যাপসুল যা আছে লাগাতে হবে। কিন্তু তারপরেও কিন্তু এই উত্তেজনাটা ধরে রাখতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনার পাশাপাশি যে তরুণ তরুণীদেরকে জবাই করা শিখাচ্ছে, জবাই করার জন্য বলছে যে দাড়ি টুপিকে অপমান করা হচ্ছে। এই বিষয়টা তো বাচ্চা কাচ্চা শুরু স্কুলে যারা স্টুডেন্ট, ওদেরকে আপনার যে স্কুলে কলেজে নোটিশ বোর্ড টাঙিয়ে ওইখানে শাহবাগ নিয়ে আসা হচ্ছে। এসে ওরা কি শিখাচ্ছে, কি বলতেছে যে ধরে জবাই কর। কেন? দেশে আইন শৃঙ্খলা কোথায় গেছে? আমার দেশের আইন শৃঙ্খলা কোথায়
একটু দাঁড়ান, এ বিষয়ে আমারও কথা আছে। বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে বিদেশিদের সাথে আমাদের একটা মানে সুসম্পর্ক রাখা উচিত, বিভিন্ন ভাবে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনি ধরে নেন ছোটবেলা থেকে কেউ যদি ওই কষাই যারা হয়, এরা যদি ধরেন যে ওই ছোটবেলা থেকে বাচ্চা কাচ্চাকে ওই কষাই দোকানে নিয়ে যায়, ছোটবেলা থেকে কিন্তু গোস্ত কাটা শেখে, সেখানে তারপরে ধরেন যে এইভাবে যদি যে কোনো কাজ করেন, কৃষি কাজ করেন, অফিসে যান, চাকরি, যে কোনো কাজ করেন না কেন, আপনি ছোটবেলা থেকে যদি একটা ছেলেকে ওইভাবে মানুষ করেন, তাহলে কিন্তু সে কাজটা ভালো করে শিখবে। তা আমাদের এই তরুণ প্রজন্ম ছোটদেরকে ওইভাবে শিখাচ্ছে যেন যে জবাই কিভাবে করা যায়, এটা অনায়াসে যেন করতে পারে। কাদেরকে? এই যারা ইসলামপন্থী, যারা জামাত করে, এদেরকে কিভাবে জবাই করতে হবে ছোটবেলা থেকে আমরা শিক্ষা দিচ্ছি। এটা তো খারাপ না, কিন্তু এই জন্য তো বললাম, তো এই জন্যই তো উত্তেজিত লোকজন। উত্তেজিত কিসের জন্য? শুধু এই জন্য উত্তেজিত। কিন্তু এই উত্তেজনা তো আমরা দেখতে পাচ্ছি দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আপনি জানেন এই যে শাহবাগ যে চত্বর, এই চত্বরে আপনার ওইখানে কয়টা হসপিটাল আছে? এই যে শাহবাগের যে হসপিটালগুলো আছে, প্রত্যেকটা হসপিটালে আপনি জানেন শত শত রোগী তাদের জীবনের সাথে যুদ্ধ করছে। এটা সাউন্ড পলিউশন। তারপর যে ফুল ব্যবসায়ী যারা আছে, ফুল ব্যবসায়ীরা প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা ওদের লস হচ্ছে। এটা কোন ধরনের উত্তেজনা বলেন? দেখেন, আপনি এই কয়েকটা ফুল ব্যবসায়ী আর কয়েকটা রুগী নিয়ে কথা বলতেছেন, কিন্তু এখন চোখে পানি চলে আসে আমার। এই যে মানে আমি আসলে আপ্লুত হয়ে গেছি। এই যে আমাদের দ্বিতীয় প্রজন্মের প্রথম যে শহীদ হলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের এদের প্রথম শহীদ হলেন ব্লগার রাজীব। আমার এখন আসলে চোখে পানি চলে আসতেছে, আপনারা তো টিস্যুর ব্যবস্থা করেন নাই। এই যে ব্লগার রাজীব, সে শহীদ হয়ে প্রমাণ করে দিল, যে এই জাতি যে কোনো ভাবে এই ইসলামপন্থীদের বিচার চায়। কিন্তু এই যে ব্লগার রাজীব, ও তো শহীদ হয় নাই, ওর প্রেমিকা ওকে খুন করছে। আপনি জানেন? আপনি তদন্ত করে দেখেন, তার বাবা যে মামলা এজাহার করেছে সেখানে কিন্তু জামাত শিবিরের কারোর নাম লেখা নাই। তার বান্ধবী যে তানজিলা, আরো কয়েকজন আছে, ওদের নাম উল্লেখ করা। ঠিক আছে, আপনি তাকে কিভাবে শহীদ বলবেন? আর তার মামলা তো তদন্ত এখনো শেষ হয়নি। আর আমাদের প্রধানমন্ত্রী উনি রাজীবের বাসায় গিয়ে বললেন যে জামাত শিবিরের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। উনি কিভাবে বলেন? এই যে বিশ্বজিৎ যে মারা গেল, একজন হিন্দু, উনি ওনার বাসায় গেলেন না, অথচ চাক্ষুষ সাক্ষী, আমাদের মিডিয়া সবগুলো সাক্ষী যে ছাত্রলীগের গুন্ডারা ওকে হত্যা করেছে। দেখেন, ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে আপনি নিজে আমার দিকে আসতে হচ্ছে। না, ওদিকে আমি যাচ্ছি না, এদিকে রাজীবের কাছে আসে। দেখেন, প্রধানমন্ত্রী যে কথা, তখন কিন্তু প্রধানমন্ত্রী কোনো কিছু বলেন নাই। উনি কিন্তু বলেন নাই যে ছাত্রলীগকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু আপনি যদি আমাকে কথা বলতে না দেন, তাহলে কিন্তু মানে কথা তো আমি একটু বলি। এই যে আপনি রাজীবের কথা বলছেন, সে তো একজন নাস্তিক। আপনি জানেন সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে তার ব্লগিং এ সে কি লিখছে? দেখেন, আসলে বাংলার মানুষ এখন খুব ওর প্রতি। আমরা দেখেন, বিষয়টা হচ্ছে কি, রাজীব, এ তো আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করি, সুতরাং এখানে তো ধর্ম নিয়ে কথা বললে তো হবে না। আমরা তো এখানে ওয়াজ নসিহত করতে আসিনি, আপনার এটা মাথায় রাখতে হবে। দেখেন, এই ধর্মনিরপেক্ষ রাজনীতি তো এই না যে আপনি একটা ধর্ম সম্পর্কে আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না। কব্বত খান, আমরা আপনার কথা শুনবো, আমরা পারিয়ার কবির কথা সেটাই বলতেছি। আমি রাজীবের কথাই ছিলাম যে দেখেন, সে কিন্তু প্রমাণ করে গেল যে এই দেশে ইসলামপন্থী যারা আছে এদেরকে বিতাড়িত করতে হবে। ঠিক আছে, এদের বিচার করতে হবে, সেটা যেভাবে হোক না কেন। এই যে হাজার হাজার লাখ লাখ লোক মানে জবাই করলো, তার শুধুমাত্র এই মানে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না, এটা হতে পারে। কিন্তু সেই যে আমার একটু কথা আছে, আমি বলছি, আপনি শুনেন। এই যে আপনারা বলছেন, এই যে